আসসালামু আলাইকুম। অবশেষে এতদিন পর হামাস এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ এ বিষয়ে আমরা কিছু স্বস্তির সংবাদ পেলাম। আপনারা হয়তো জানেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এর আগে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সোমবার অর্থাৎ ১০ জুন সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব এবার গ্রহণ করেছে হামাস। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আল জুহরি আজ অর্থাৎ ১১ জুন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামাস যুদ্ধবিরতির ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাব তারা মেনে নিলেও শেষ পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে কিনা এই বিষয়টা আসলে অনেক অংশেই যুক্তরাষ্ট্র বা ওয়াশিংটনের উপরে নির্ভর করে। যুক্তরাষ্ট্রের উত্থাপিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবে পূর্ণ যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দি বিনিময়ের শর্ত নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশই এই প্রস্তাবে সপক্ষে ভোট দেয়। তবে শুধুমাত্র রাশিয়া এই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল, তবে সে এই প্রস্তাবের বিরোধিতা করেনি। এখন কথা হলো নিরাপত্তা পরিষদে উত্থাপিত এবং নিরাপত্তা পরিষদে ১৪টি দেশ যেখানে ভোট দিয়েছে সেই প্রস্তাবে হামাস তো রাজি হলো, কিন্তু ইসরায়েলের অবস্থান এক্ষেত্রে কি হবে? এই ব্যাপারটাও ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। আল জাজিরা ও রয়টার্সের রিপোর্ট থেকে জানা গেছে যে মোট ৩টি ধাপে প্রস্তাবটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবের অধীনের প্রতিটি ধাপ ৪২ দিনব্যাপী স্থায়ী হবে। গত ৩১ মে শুক্রবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে চলমান সংঘাত অবসানের জন্য ইসরায়েলের একটি নতুন প্রস্তাবনা তুলে ধরেন জো বাইডেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন এটি হবে স্থায়ী যুদ্ধবিরতির একটি রোড ম্যাপ। আর এরপরে কিন্তু যুক্তরাষ্ট্র তার সম্পূর্ণ প্রস্তাবনা অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতির যে প্রস্তাব এটা জাতিসংঘে পেশ করেছে এবং এখানে নিরাপত্তা পরিষদে এটি ইতিমধ্যেই পাশ হয়েছে। আর তিনি এবার জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তো এই যুদ্ধবিরতির যে ধাপগুলো প্রস্তাব করা হয়েছে এই ধাপগুলোতে আসলে কখন কি হবে? প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে মহিলা ও বয়স্ক সহ বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে ইসরায়েলের জেলে থাকা কয়েকশো ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রদানে কোনো ধরনের বাধা প্রদান করতে পারবে না ইসরায়েল, এ বিষয়েও নিশ্চয়তা দেওয়া হবে। জো বাইডেন ইতিমধ্যে আরো জানিয়েছেন যে কাতার ইতিমধ্যেই এই প্রস্তাবনা নিয়ে বিস্তারিতভাবে হামাসের সঙ্গে কথা বলতে শুরু করেছে। যুদ্ধবিরতির এই প্রথম ধাপ যদি সম্পূর্ণ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে দ্বিতীয় ধাপে হামাস এবং ইসরায়েলের স্থায়ীভাবে শত্রুতা শেষ করার শর্তে আলোচনায় বসবে। এ ব্যাপারে বাইডেন বলেছেন যতদিন আলোচনা চলতে থাকবে ততদিন যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। এটিকে তিনি একটি নতুন অগ্রগতি হিসেবেও উল্লেখ করেছেন। তৃতীয় ধাপ কতদূর সফল হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে দ্বিতীয় ধাপ যদি অগ্রগতিতে পৌঁছায় তারপরে তৃতীয় ধাপে গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত হবে। এছাড়াও ইসরায়েলকে যারা অনির্দিষ্টকালের জন্য যুদ্ধের চাপ দিচ্ছেন তাদের মানসিকতা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সমস্ত এই আকাজের মূলে কিন্তু তিনি। কারণ তিনি এই যুদ্ধের কলকাঠি নেড়েছেন। তিনি এতদিন এই ব্যাপারগুলোকে ঘোলাটে করেছেন। আর গতকালকে আমাদের নিউজ যদি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের ভেতরে কিন্তু দারুণ একটি সমস্যার সৃষ্টি হয়েছে যেটা স্পষ্ট হয়ে গিয়েছে। যেটা আমাদের গতকালকের খবর আপনারা শুনে থাকলে হয়তো ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং এই কারণেই হয়তো ইসরায়েল এবার এই যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। যেমনটা প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে ইতিমধ্যেই নাকি তারা রাজি হয়েছে। তবে এই সবকিছুর পরেও কিন্তু একটি কিন্তু থেকে যাচ্ছে, একটি প্রশ্নবোধক থেকে যাচ্ছে। বাইডেন প্রশাসন জানিয়েছেন যে কোনো প্রস্তাবে ইতিবাচক এবং গঠনমূলক সাড়া দিতে হামাস প্রস্তুত যদি তাদের যুদ্ধবিরতি ও ইসরায়েলের সামরিক বাহিনীর প্রত্যাহারের কথা থাকে এবং ইসরায়েল যদি এটির জন্য স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ এখানে কিন্তু এখনো যেকোনো মুহূর্তে এই যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক, এই হামাস এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব যুদ্ধ এতে কিন্তু ৩৮,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি ইতিমধ্যেই জীবন দিয়েছে, যাদের ৭০-৭৫% এর বেশি নারী এবং শিশু। ১৫-১৬,০০০-এর বেশি শুধুমাত্র শিশু। তো আসলে এই ২ পক্ষের লড়াইয়ে কিন্তু বলি হচ্ছে সাধারণ নাগরিকরা এবং মুসলিম বিশ্ব আসলে নামে মুসলিম হলেও আমি জানি না আসলে বাস্তবে এরা কি? শুধুমাত্র নামে মুসলিম হলেই আসলে মুসলিম হওয়া যায় কিনা এটি একটি প্রশ্নের বিষয়। কারণ আমরা এর আগে দেখেছি যখন মুসলিমদের গায়ে একটি অবৈধভাবে, অন্যায়ভাবে একটি টোকাও আসতো তখন কিন্তু সমস্ত মুসলিম সেটার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তো এবং এমনটাই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে গোটা মুসলিম বিশ্ব বা গোটা মুসলিমরা হলো একটি অঙ্গের মতো। যেখানে একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, ব্যথা পায়, তাহলে অন্যান্য জায়গাও সেই ব্যথা অনুভব করে।
আমার এক্স্যাক্টলি হাদিসটা মনে নেই, আমার যেভাবে মনে আছে বা আমি যেভাবে এই হাদিসটাকে বুঝেছি আমি সেভাবে নিজের মতো করে বললাম আর কি। তো এখানে মুসলিমদের উচিত ছিল গাজার উপরে যখন নির্বিচারে এই হত্যাকাণ্ড চলেছে সেখানে সবার একত্রিত হয়ে তার পাশে দাঁড়ানো, কিন্তু সেখানে মুসলিম বিশ্বের যে নেতা রয়েছে, বিশেষ বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষমতাশীল মুসলিম রাষ্ট্রগুলোর যে নেতারা, তারা কিন্তু চরমভাবে মুনাফিকির পরিচয় দিয়েছে, কাপুরুষতার পরিচয় দিয়েছে, এবং তারা যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাঁচাটা গোলাম এটাকে স্পষ্ট করে প্রমাণিত করেছে। তো এই মুহূর্তে আসলে যতদিন পর্যন্ত না এসব মুনাফিক টাইপের নেতা পরিবর্তিত হচ্ছে বা মুসলিম বিশ্ব নিজের পায়ে সঠিকভাবে দাঁড়ানোর সুযোগ না পাচ্ছে, ততদিন পর্যন্ত গাজাকে একা ছেড়ে দেওয়ার চেয়ে এই উভয়ের মধ্যে, অর্থাৎ ইসরায়েল এবং হামাসের মধ্যে সমঝোতা হওয়াটাই শ্রেয়। না হলে ইসরায়েলের এই ভয়াবহ বর্বরতার আরো শিকার হবে গাজার নিরীহ নারী এবং শিশুরা। তো আশা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হোক, এই প্রত্যাশা এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।